তারপরে 393 ধারায় বলা হয়েছে দস্যুতা সংগঠনের উদ্যোগ। আচ্ছা, এখন আমরা বুঝবো যে কোনো ব্যক্তি যদি দস্যুতা সংগঠন করার উদ্যোগ নেয়, অর্থাৎ দস্যুতা সে সংগঠন করেনি, দস্যুতা সংগঠন করার জন্য সে প্রস্তুতি নিয়েছে, সেক্ষেত্রে কি হবে? এখানে আমরা একটি বিষয় বুঝে নেব, কোনো একটি অপরাধ সংগঠনের উদ্যোগ বলতে কি বোঝায়। প্রচেষ্টা বা উদ্যোগ বলতে কেবল গোপন উদ্দেশ্য বোঝায় না, এমন কিছু কাজ প্রকাশ্যে করা উচিত যা দ্বারা প্রচেষ্টা চিহ্নিত করা যায়। প্রস্তুতির পরে এবং অপরাধ সংগঠনের পূর্বে যে পর্ব তাকে প্রচেষ্টা পর্ব বা উদ্যোগ পর্ব বলে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো একটি অপরাধ সংগঠনের জন্য গোপনে গোপনে মনে মনে যদি কোনো কিছু চিন্তা করে বা উদ্যোগ নেয়, তাহলে সেটিকে আমরা উদ্যোগ বলতে পারবো না। উদ্যোগ হচ্ছে সেই বিষয়টি যেটি প্রকাশ্যে দেখা যায়, যেটি দেখে চিহ্নিত করা যায় যে সে অপরাধ সংগঠনের জন্য কিছু একটা করছে। তো সেরকম কিছু করলে আমরা বলতে পারবো যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো যদি এরকম কেউ কিছু করে যে দস্যুতা সংগঠনের জন্য উদ্যোগ নেয়, তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তির শাস্তি হবে সশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। তারপর 394 ধারায় বলা হয়েছে দস্যুতা সংগঠনকালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান। আচ্ছা, যদি কোনো ব্যক্তি দস্যুতা সংগঠনকালে বা সংগঠনের উদ্যোগকালে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করে, তবে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে, তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। খুবই সহজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আমি একটু বলি, যদি কোনো ব্যক্তি দস্যুতা করার সময় স্বেচ্ছাকৃতভাবে আঘাত দেয় অথবা দস্যুতা সংগঠনের উদ্যোগ গ্রহণ করার সময় যদি স্বেচ্ছাকৃতভাবে কাউকে আঘাত দেয়, তাহলে তার 394 ধারা অনুযায়ী শাস্তি হবে। তারপরে রয়েছে 391 ধারা। এই ধারায় ডাকাতি সম্পর্কে বলা হয়েছে। দণ্ডবিধির যতগুলো গুরুত্বপূর্ণ ধারা রয়েছে তার মধ্যে এই 391 ধারা বা ডাকাতির ধারা খুব ইম্পর্টেন্ট একটি ধারা। অনেক সময় দেখা যায় যে যারা বার কাউন্সিলের পরীক্ষায়, ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করছে, তাদেরকে ডাকাতি থেকে প্রশ্ন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে জিজ্ঞেস করা হয় ডাকাতি সংগঠিত করার জন্য কতজন ব্যক্তি হওয়া আবশ্যক। তো এই বিষয়টি আমরা অবশ্যই ভুল করব না, আমরা খুব ভালোভাবে শিখে যাব এবং আমরা সঠিক উত্তর দেব। 391 ধারায় বলা হয়েছে অত্র ধারা মতে যদি 5 বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা সংগঠন করে বা দস্যুতা সংগঠনের উদ্যোগ গ্রহণ করে, তবে তা ডাকাতি বলে বিবেচিত হবে। অর্থাৎ যদি আমাদেরকে প্রশ্ন করে যে কয়জন ব্যক্তি প্রয়োজন ডাকাতি করার জন্য, আমরা উত্তর দিব যে 5 জন ব্যক্তি, 5 বা ততোধিক ব্যক্তি, কিন্তু 5-এর নিচে হতে পারবে না। অর্থাৎ যদি 4 জন হয়, 4 জন মিলে যদি দস্যুতা সংগঠিত করে, তাহলে আমরা বলতে পারবো না যে ডাকাতি করেছে, তখন সেটি হবে দস্যুতা, আমরা বলতে পারবো দস্যুতা করেছে। কিন্তু যখনই সদস্য সংখ্যা হবে 5 জন বা তার চেয়ে বেশি, 5 জন, 10 জন, 20 জন হতে পারে, যদি এরকম হয়, তাহলে তখন আমরা সেই দস্যুতাকে আমরা বলবো যে ডাকাতি করেছে। আমি দুটো উদাহরণ দিয়েছি, আপনারা আশা করি বুঝবেন। প্রথম উদাহরণে বলা হয়েছে তাপস তার সঙ্গী সহ 5 জন মিলে শাইমার বাড়িতে প্রবেশ করেছে এবং শাইমার সম্মতি ব্যতি রেখে অর্থ ও গহনাসমূহ ছিনিয়ে নিয়েছে। এখানে তাপস সহ 5 জন ডাকাতি করেছে। খুব সহজ একটি উদাহরণ। আপনারা দেখেন যে তাপস তার সঙ্গী সহ 5 জন, অর্থাৎ তাপস সহ টোটাল 5 জন সদস্য শামীমের বাড়িতে ঢুকেছে। যখন শামীমের বাড়িতে তারা প্রবেশ করেছে, তখন থেকে ডাকাতি শুরু হয়ে গিয়েছে এবং শাইমার সম্মতি ছাড়া শাইমাকে ভয়ভীতি দেখিয়ে শাইমার কাছ থেকে অর্থ ও গহনাসমূহ ছিনিয়ে নিয়েছে এবং তারা চলে গিয়েছে। চলে যাওয়ার সাথে সাথে ডাকাতি পর্ব শেষ। শামীমের বাড়িতে যতক্ষণ তারা ছিল, তারা যা কিছু করেছে, আমরা সেই কর্মকাণ্ডকে বলতে পারবো যে তাপস সহ 5 জন ডাকাতি করেছে। তারপরের উদাহরণে বলা হয়েছে তাপস তার সঙ্গী সহ 10 জন রাজপথে শামীমার সাক্ষাৎ পায়, তাকে পিস্তল দেখায় ও শামীমার অর্থ দাবি করে। ফলে শামীমা তার অর্থ সমর্পণ করে। এক্ষেত্রে তাপস শামীমাকে তাৎক্ষণিক আঘাতের ভয় দেখিয়ে শামীমার অর্থ বলপূর্বক গ্রহণ করেছে এবং উক্ত বলপূর্বক গ্রহণ সম্পাদনকালে তার সম্মুখে উপস্থিত রয়েছে। অতএব তাপস ও তার সঙ্গীরা মিলে ডাকাতি অনুষ্ঠিত করেছে। আচ্ছা, এখানে এই একই উদাহরণ আমি দিয়েছি দস্যুতার সংজ্ঞার সময়। তো সেখানে খেয়াল করেন একই উদাহরণ, যখন সদস্য সংখ্যা ছিল 5-এর নিচে, তখন তা ছিল দস্যুতা।
তো যখন সদস্য সংখ্যা হয়ে গেল 5-এর উপরে, অর্থাৎ 10 জন মিলে যখন শামীমাকে তারা রাজপথে পেয়েছে, তখন সেটি হয়ে গেল ডাকাতি। এখানে একই বিষয় যখন 5 জনের নিচে হবে তখন তাকে বলা হবে দস্যুতা, আর যখন 5 জন বা তার থেকে বেশি হবে তখন তাকে বলা হবে ডাকাতি। তো একই কাহিনী, যখন তাপস একা করেছিল তখন তাকে আমরা দস্যুতা বলেছিলাম, আর যখন আমরা দেখছি যে তাপস সহ আরও সে সঙ্গী সাথী নিয়েছে, তাপস সহ টোটাল 10 জন রাস্তায় দাঁড়িয়েছিল এবং শামীমাকে পেয়ে তারা পিস্তল দেখিয়ে শামীমার অর্থ নিয়েছে। তো যেহেতু সদস্য সংখ্যা 5 জনের বেশি, 5 থেকে শুরু করে 5-এর উপরে টোটাল 10 জন, সেহেতু আমরা এই কর্মকাণ্ডকে বলতে পারবো এখন যে ডাকাতি করেছে। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, দস্যুতা ও ডাকাতির মূল পার্থক্য কেবল সদস্য সংখ্যায়। মূল পার্থক্য অর্থাৎ বেসিক যে বিষয়টা সেটি হচ্ছে একই বিষয়, শুধুমাত্র সদস্য সংখ্যা 5-এর নিচে থাকলে তা হবে দস্যুতা, আর 5 থেকে উপরে থাকলে তা হবে ডাকাতি। তারপরে ধারা 395-তে বলা হয়েছে ডাকাতির শাস্তি। যে ব্যক্তি ডাকাতি সংগঠিত করে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে, তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। 396 ধারায় বলা হয়েছে খুন সহকারে ডাকাতি। এই 396 ধারাটিও খুব ইম্পর্টেন্ট। অনেক সময় MCQ প্রশ্নে 396 থেকে প্রশ্ন করা হয়, আমরা খুব ভালো করে শিখব, মুখস্থ রাখবো। যদি মিলিতভাবে ডাকাতি সংগঠনকালে 5 বা ততোধিক ব্যক্তির যে কোনো একজন খুন করে, তবে তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। আচ্ছা, একটু বুঝে নেন, খুব সহজ এবং সিম্পল বিষয়, যে ডাকাতি করতে গিয়েছে একদল, সদস্য সংখ্যা অবশ্যই 5 জন, 5 জনের নিচে হলে সেটি ডাকাতি হবে না, 5 জন বা তার চেয়ে বেশি হবে। তো এই যে 5 জনের একটি দল ডাকাতি করতে গেল, ডাকাতি করতে গিয়ে দেখা গেল যে 5 জনের মধ্যে একজনের মাথা খুব গরম এবং সে অল্পতেই রেগে যায়। তো সে ব্যক্তি ডাকাতি করার সময় দেখা গেল একজনকে গুলি করে বসলো, খুন করে বসলো। এখন এই যে একজনের দ্বারা ডাকাতি করার সময় খুন হয়েছে, তো এই দোষটি আসলে সকলের হয়ে যাবে। এই একজনের খুনের কারণে প্রত্যেকে পানিশমেন্ট পাবে এবং প্রত্যেকের জন্যই হতে পারে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। তারপর 398 ধারায় বলা হয়েছে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা বা ডাকাতি অনুষ্ঠানের উদ্যোগ। খুবই সহজ, যদি কোনো ব্যক্তি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতা ও ডাকাতি অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে, তবে তার শাস্তি হবে কমপক্ষে 7 বছর, অর্থাৎ কোনোভাবেই 7 বছরের কম হবে না। 7 বছরের উপরে চাইলে দিতে পারবে, কিন্তু 7 বছরের কম দেওয়া যাবে না। আমরা জানি যে উদ্যোগ বিষয়টি কি, এখানে দস্যুতা বা ডাকাতি অনুষ্ঠানের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে দস্যুতা বা ডাকাতি অনুষ্ঠানের উদ্যোগ সম্পর্কে। যদি দস্যুতা ও ডাকাতি করা হয় তাহলে তার শাস্তি কি হবে আমরা তা উপরে পড়ে এসেছি, কিন্তু এখানে শুধুমাত্র দস্যুতা বা ডাকাতি করার উদ্যোগ যদি কেউ গ্রহণ করে, অর্থাৎ এমন কিছু করে যা দেখে বলা যাবে যে এই অপরাধ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির শাস্তি হবে কমপক্ষে 7 বছর। কোনোভাবে 7 বছরের কম শাস্তি দেওয়া যাবে না, চাইলে উপরে আরও বেশি শাস্তি দেওয়া যাবে। আর তারপরে 399 ধারায় বলা হয়েছে ডাকাতি সংগঠনের উদ্যোগ। এখানে শুধুমাত্র ডাকাতি সংগঠনের উদ্যোগ সম্পর্কে বলা হয়েছে, এখানে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে এই কথাটি বলা হয়নি। অর্থাৎ শুধু যদি ডাকাতি সংগঠনের উদ্যোগ কেউ নেয় তাহলে তার শাস্তি হবে অনধিক 10 বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড। আর যদি এমন হয় যে ডাকাতি সংগঠনের উদ্যোগ নিয়েছে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কমপক্ষে 7 বছর হবে, 7 বছরের নিচে হবে না। তারপর ধারা 403-এ বলা হয়েছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। যে ব্যক্তি অসাধুভাবে কোনো অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে বা তার নিজস্ব ব্যবহারে পরিণত করে, সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, বা জরিমানা দণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। খুবই সিম্পল এবং সহজ একটি ধারা। এই ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি, এখানে আমাদের বুঝতে হবে স্থাবর নয়, শুধুমাত্র অস্থাবর সম্পত্তি যদি অসাধুভাবে গ্রহণ করে এবং সেই সম্পত্তি যদি তার নিজের ব্যবহারে কাজে লাগায়, তাহলে
বলা হবে যে সে ব্যক্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করেছে। তো যে ব্যক্তি অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করবে তার 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে যে কোনো বর্ণনার, অথবা শুধু জরিমানা হতে পারে, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আমি একটি উদাহরণ দিয়েছি, খুব সহজ একটি উদাহরণ আমি পড়ছি, আপনারা আশা করি বুঝবেন। তাপস ও শামীমা একটি গাড়ির যুগ্ম মালিক। ব্যবহার করার অভিপ্রায়ে তাপস গাড়িটি শামীমার অধিকার হতে নিয়ে যায়। এক্ষেত্রে যেহেতু তাপসের গাড়িটি ব্যবহার করার অধিকার রয়েছে, সেহেতু সে তা অসাধুভাবে আত্মসাৎ করেনি। কিন্তু যদি তাপস গাড়িটি বিক্রয় করে এবং সমস্ত বিক্রয়লব্ধ অর্থ নিজের ব্যবহারের কাজে লাগায়, তাহলে সে এই ধারার অধীনে অপরাধী হবে। খুবই সহজ উদাহরণ। তাপস ও শামীমা একটি গাড়ির মালিক, দুজনে যুগ্মভাবে মালিক। তো তাপস যদি নিয়ে যায় বা শামীমা যদি নিয়ে যায়, এখানে কারো কোনো দোষ হবে না। কিন্তু যদি এমন হয় যে তাপস গাড়িটি বিক্রি করে সেই টাকা নিজের কাজে লাগিয়েছে, তাহলে তাপস অবশ্যই অসাধুভাবে শামীমার সম্পত্তি আত্মসাৎ করেছে। তারপর 405 ধারায় বলা হয়েছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আমরা 403 ধারায় পড়লাম অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, আর 405 ধারায় হচ্ছে বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। যে ব্যক্তি কোনো প্রকারে সম্পত্তির উপরে আধিপত্যের ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে বা তার নিজের ব্যবহার্যে পরিণত করে বা তার ব্যবস্থাপনা করে বা ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তিকে তদ্রূপ করার অনুমতি দান করে, সে ব্যক্তি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে। এখানে দেখেন 403 ধারায় আমরা পড়েছিলাম যে কোনো সম্পত্তি যদি অসাধুভাবে গ্রহণ করে এবং সেটা নিজের কাজে লাগায়, তাহলে তা হবে সম্পত্তি আত্মসাৎ। আর 405 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনোভাবে কোনো সম্পত্তির উপরে আধিপত্যের ভারপ্রাপ্ত হয়ে, অর্থাৎ সেই সম্পত্তির দায়িত্বে গিয়ে সম্পত্তিটির দায়িত্ব গ্রহণ করে, যদি সেই দায়িত্বরত অবস্থায় সেই সম্পত্তিটি অসাধুভাবে আত্মসাৎ করে এবং তা নিজের কাজে লাগায়, অথবা এমন কোনো ব্যবস্থা করে যাতে সেটি নিজের কাজে লাগবে, অথবা অন্য কাউকে এরকম করার জন্য অনুমতি দান করে, তাহলে আমরা বলতে পারবো যে উক্ত ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। আমি 2টি উদাহরণ দিয়েছি, খুব সহজ 2টি উদাহরণ। শামীমা একজন আইনজীবী, সে এক মৃত ব্যক্তির উইল কার্যকরী করার ভারপ্রাপ্ত হয়ে উইল অনুযায়ী সম্পত্তি বন্টন করার জন্য তৎপ্রতি আইনের যে নির্দেশনা রয়েছে তা অসঙ্গতভাবে লঙ্ঘন করে এবং উক্ত সম্পত্তি নিজের ব্যবহারের জন্য কাজে লাগায়। শামীমা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। আপনারা দেখেন যে শামীমা একজন আইনজীবী এবং সে একটি দায়িত্বপ্রাপ্ত হয়েছে যে একজন মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করবে। এখন যে আইন অনুযায়ী সে কাজটি করবে, সে ওই আইনটি পালন না করে, সে আইনটি লঙ্ঘন করে সে ওই সম্পত্তি নিজের কাজে লাগিয়েছে। এখানে নিশ্চিতভাবে শামীমা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে বাহক তাপস জল বা স্থল পথে শামীমার সম্পত্তি বহন করার জন্য ভারপ্রাপ্ত হয়। তাপস উক্ত সম্পত্তি বহন করার সময় অসাধুভাবে আত্মসাৎ করে। তাপস অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। এই উদাহরণটি খুবই সহজ। তাপস হচ্ছে একজন বাহক, যে কিনা শামীমার সম্পত্তি সে বহন করে নিয়ে যাবে, সেটি স্থলপথে হোক জলপথে হোক যেভাবেই হোক সে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার সময় সে ওই সম্পত্তি থেকে কিছু অংশ অসাধুভাবে গ্রহণ করেছে বা নিজের কাজে লাগিয়েছে। সো এখানে নিশ্চিতভাবে তাপস অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। তারপর ধারা 406-এ বলা হয়েছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি। আমরা 405-এ পড়লাম অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এখানে হচ্ছে তার শাস্তি। যে ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে সে ব্যক্তি যে কোনো মরণের কারাদণ্ড, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, বা জরিমানার দণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। এখানে আমাদেরকে 2টি বিষয় মনে রাখতে হবে। 403 ধারা শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, আর 405 ধারা স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ তা স্থাবর বা অস্থাবর 2 ক্ষেত্রেই হতে পারে, কিন্তু সম্পত্তি আত্মসাৎ হবে শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে। তারপর ধারা 408-এ বলা হয়েছে কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। কোনো কেরানি বা চাকর কোনো সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত হয়ে সম্পত্তি সম্পর্কে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করলে সে ব্যক্তি যে কোনো বড় কারাদণ্ডে, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে এবং জরিমানার দণ্ডেও দণ্ডিত হবে। এখানে আমরা একটু আগে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সম্পর্কে পড়েছি। এখানে স্পেসিফিকভাবে 408 ধারায় বলে দেওয়া হয়েছে যে এই অপরাধমূলক বিশ্বাসভঙ্গটি যদি কোনো কেরানি
বা চাকর কর্তৃক হয়ে থাকে, অর্থাৎ মনিবের চাকরিভুক্ত যে চাকর বা কেরানি তারা যদি মনিবের সম্পত্তি নিয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে তাহলে তাদের শাস্তি অবশ্যই বেশি হবে, এবং তাদের শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে, এবং জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে।